সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আছে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন খন্দকার শরীফ ভাই, রাজনীতিবিদ এবং রাজনৈতিক পর্যবেক্ষকও বটে। শরীফ ভাইয়ের একটা বড় পরিচয় হচ্ছে যে উনি তৃণমূল পর্যায়ে বিভিন্ন রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনৈতিক কর্মী থেকে একটা নেতৃত্ব পর্যায়েও ওনার পদচারণা আছে। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেখানে ওনার মতামতটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। শরীফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শরীফ ভাই, একটা বিষয় হচ্ছে কি, আমরা প্রায়শই একটা কথা যেটা বলি, এই যে আওয়ামী লীগ সরকারের পতন হলো, শেখ হাসিনা চলে গেল, এই যে আমরা ভোটের রাজনীতি, যে ভোট দরকার, ভোট দিবে মানুষ তার মতো করে এটা নির্বাচন করবে, কিন্তু আসলে গণতন্ত্র প্রকৃত অর্থে কি শুধুমাত্র ভোটের রাজনীতির উপরে ডিপেন্ড করে? না, গণতন্ত্র শুধুমাত্র ভোটের রাজনীতির উপরে ডিপেন্ড করে না। তার জন্য এটা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মানের ভিত্তিতে এটা রাজনৈতিক সংস্কৃতিও নির্মাণ করতে হয়, এবং সেটা রাজনীতিবিদরা করবেন। আমাদের দেশে গত 54 বছরে স্বাধীন হওয়ার পরে আমরা এই রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ হতে দেখিনি, এবং সেই কারণে আমরা দেখেছি শুধুমাত্র একটা বিদ্বেষমূলক রাজনীতি। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, ক্ষমতার পালাবদল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু দেশ টিকে থাকবে এবং গণতন্ত্রের যে প্রক্রিয়া সেটা টিকে থাকবে। কিন্তু আমাদের এখানে আমরা দেখেছি শুধুমাত্র এটা 91 পরে, তাও ঠিক সেভাবে কাজ করেনি। 90 পরে 91-তে বিএনপি ক্ষমতায় গেল, 90 গণ অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে একটা রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ হবে, এবং আওয়ামী লীগ বিএনপি দুটি মূলধারার রাজনৈতিক দল, দুটি স্বাধীনতার পক্ষের দল, এবং এখানে আমরা এই বিএনপি এবং আওয়ামী লীগের একটা দ্বিদলীয় একটা সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশ আরো এগিয়ে যাবে, এবং সেখানে ধীরে ধীরে আরেকটা তৃতীয় শক্তির উত্থান হবে এবং ক্ষমতার পালাবদলটা সুন্দরভাবে হবে। এটাই ছিল 90 গণ অভ্যুত্থানের স্পিরিট। কিন্তু এই 90 গণ অভ্যুত্থানের যে এই স্পিরিট, তার সাথে আওয়ামী লীগ, বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ই কিন্তু তারা এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছে। তারা রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করেনি, তারা ক্ষমতা দখল করে সম্পদ আহরণের চেষ্টা করেছে এবং করেছেও। এবং এই যে তাদের রাজনীতির ক্ষমতা কুক্ষিগত করে, রাজনীতির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে সম্পদ সৃষ্টি করা, সম্পদ আহরণ করা, এই যে একটা মনোবৃত্তি, এই মনোবৃত্তির কারণে আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়নি। আপনি যেটা বলতেছিলেন সেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতি বলতে আমাদের দেশে যেটা আছে, আমরা যেমন একাডেমিক্যালি যে জিনিসটা জানি, সেটা হচ্ছে রাজনীতি হচ্ছে সেই নীতি যখন একটা দল বা কিছু মানুষ, মনে করেন আমি আর আপনি, আমরা বললাম যে বাংলাদেশটাকে এইভাবে চালাইতে হবে। তো এই যে আমাদের মতামতটা, এটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে তো আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। তো দেখা যাচ্ছে যে ক্ষমতায় যাওয়ার আগে রাজনৈতিক দলগুলি এমন কিছু কথা বলে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে লোভের যে মানসিকতা, দুর্নীতির যে মানসিকতা, এটা আসলে রাজনৈতিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করে। আপনি এটা বলতে চাচ্ছেন সম্ভবত। একই সঙ্গে একটা জিনিস আমার আসলে অনেক সময় শরীফ ভাই প্রশ্ন, সেটা হচ্ছে কি, যে মনে করেন আপনি আর আমি একটা পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। এখন ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি, আমাদের এই যে মনে করেন আমাদেরকে দুইজনকে নির্বাচিত করবে 10,000 ভোটার, যে এই যে পদটাতে মনে করেন একটা সমবায় সমিতির সভাপতি, ঠিক আছে, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ক্ষমা করবেন। এখন এই যে ভোটটা আমি আপনি পাই, আপনি নির্বাচিত হলেন, আমি পরাজিত হলাম, এই ভোটটা কি ওই সেন্সে মানুষ দেয় যে কে বেশি যোগ্য, নাকি ব্যক্তিগত সম্পর্ক, ওনার একটু ভদ্র আচরণ, দেলোয়ার ভাই একটু রাগী মানুষ, একটু ভালো মতো কথা বলে না, আবার শরীফ ভাই আবার আমার বোনের ননদের অমুক আত্মীয়, এই যে বিষয়গুলি আমাদের দেশে আছে, এটা কি প্রকৃত গণতন্ত্রকে রিফ্লেক্ট করে? এই প্রবণতাগুলি এটা স্লো অর্থে করে না, জি, কিন্তু এটা যদি আপনি প্র্যাকটিস করেন, এটাকে যদি আপনি চর্চা করেন, চর্চার মধ্য দিয়ে এটা একটা পারফেকশনে কিন্তু এক সময় পৌঁছে। কিন্তু আমরা চর্চাটাই তো করি না, আমরা তো চর্চা, আমি সেটাই বলতেছি যে আমরা কিন্তু এই যে সামনে ভোট আসতেছে, মানে ডক্টর ইউনূসের মতো একজন মানুষ, উনিও বলতেছেন যে মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিবে, কিন্তু আমার সবসময় প্রশ্ন জাগে, আমরা কি যোগ্য ব্যক্তিকে বিবেচনা করে ভোট দেই, না বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই যে আরো অনেক বেশি আছে স্বজন প্রীতি? যেমন কথার কথা, আমাদের এলাকায় আমাদের ফকির বংশের লোক আমরা, এখন বিষয়টা হচ্ছে কি জানেন, যে ওইখান থেকে যদি কোনো একটা প্রার্থী থাকে,
তাহলে কিন্তু সমস্ত ফকির বংশের যারা আছে তারা কিন্তু তাকে ভোট দিবে। কিন্তু তারা কি তখন এটা বিবেচনা করবে যে ওই বংশের লোক বইলা দিচ্ছে নাকি তাকে যোগ্য বইলা দিচ্ছে? এরকম তো কিছু বিষয় থাকে, আমি ওটা নিয়ে কথা বলতেছিলাম। এটা কাজ করে আমাদের দেশে, যেহেতু আমাদের দেশের মানুষগুলো হোমোজিক্যাল। কিন্তু আমি যে কথাটা বললাম, যদি আমরা প্র্যাকটিসটা করতে পারতাম, তাহলে একজন অযোগ্য লোককে মানুষ কিন্তু দুইবার ভোট দিবে না। মানে আপনি বলতে চাচ্ছেন যারা রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে, বড় নেতা যারা, দায়িত্বটা আসলে তাদের এই সংস্কৃতিটাকে তৈরি করার দায়িত্ব। একদম, এটা রাজনৈতিক দলগুলির যে হাই কমান্ড আছে, এটা তাদের, যেমন ধরো 90 গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ বিএনপির হাই কমান্ড বসে যদি এই সিদ্ধান্ত নিত যে যে কোনো অবস্থাতেই আমরা সুশাসন প্রতিষ্ঠা করব এবং ডেমোক্রেসিটাকে আমরা সঠিক জায়গায় নিয়ে যাব এবং আমাদের দলে কোনো খারাপ লোককে আমরা নেতা হইতে দিব না, তাইলে পরে দুইটা দলই আজকে আমাদের সামনে আমাদের আদর্শ হিসেবে থাকতো এবং মানুষ মনের আনন্দে দল দুটো করতো, প্রতিদ্বন্দ্বিতা থাকতো, কিন্তু কোনো বিদ্বেষ থাকতো না এবং কোনো হিংসা তৈরি হতো না। শরীফ ভাই, আপনি সুন্দর কথা বলেছেন। আপনি এখানে একটা জিনিস বলেছেন যে আমরা কোনো খারাপ লোককে এই দিতে পারবো না। আমি যে জিনিসটা অ্যাড করতে চাচ্ছিলাম, অযোগ্য লোককে আমরা ভোট দিব না। সে হয়তো লোক ভালো, ভালো মানুষ, সেটা প্র্যাকটিসটা আপনি চালু করেন। যে আমি তো বললাম যে একজন অযোগ্য লোককে মানুষ দুইবার ভোট দিবে না, মানে এটা কেন বলতেছি, যেমন এর আগে আওয়ামী লীগের সময়ে, আমি আমার এলাকার কথা বলি, যেমন আমার বাড়ি কাপাসিয়া, তো সেখানে দেখা যাচ্ছে উপজেলা নির্বাচন হচ্ছে, তো দুই প্রার্থী দুইজনই আওয়ামী লীগের, তখন তার অন্য কেউ অংশ নিত না। হ্যাঁ, একজনের নাম বোধহয় সেলিম, আরেকজনের নাম কি আমি ভুলে গেছি, উনি আমানত। তো তারা যখন নির্বাচনী প্রচার মানে চালাচ্ছে, তখন কিন্তু তাদেরকে আমি ডেকে ডেকে জিজ্ঞেস করতাম যে আচ্ছা তোমরা কি মানে তাদের যোগ্যতা বিচার করতেছো নাকি মানে তাদের সামাজিক অবস্থান, আত্মীয় কিনা, নামাজি কিনা, ভদ্র কিনা, এই সমস্ত জিনিস বিবেচনা করতেছো, কোনটা তোমাদের বিবেচনায়? দেখা গেল যে যোগ্যতার জায়গাটা, যে উপজেলা চেয়ারম্যান হিসেবে তার কাজটা কি, এটাই কিন্তু সাধারণ ভোটাররা জানে না। তো সেক্ষেত্রে আমাদের যেমন আমরা এমপি নির্বাচন করি, এই মানে আমি রাজনৈতিক সংস্কৃতির কথা বললাম, আপনি ভারতের দিকে তাকান, আমরা অনেক বিষয়ে ভারতকে সমালোচনা করি, কিন্তু তাদের দেশে আমি পশ্চিমবঙ্গে দেখেছি যে মানুষ কিন্তু বুঝে যে এই নীতিটা মানে কমিউনিস্টদের এই নীতি, তৃণমূলের এই নীতি, তারা এইভাবে করবে। এই জিনিসগুলির ভিতরে কিন্তু তাদের সচেতনতা আছে। তারা যে সবাই শিক্ষিত, একজন রিক্সা যে চালায় তার কাছ থেকেও আমি কথা শুনেছি তার রাজনৈতিক সচেতনতার জায়গাটা অনেক উপরে। আপনি কি বলতে চাচ্ছেন এটা তৈরি হয়েছে নেতাদের কারণে? আমি আপনার একটা উদাহরণ দেই। 1984 সালে ভারতের লোকসভা নির্বাচনে সুমানাথ কমিউনিস্ট পার্টির নেতা, উনি পরবর্তীতে লোকসভার স্পিকার হয়েছিলেন, কিন্তু 1984 সালে উনি মমতা ব্যানার্জির কাছে হেরে গিয়েছিলেন। এবং মমতা ব্যানার্জি তখন একেবারেই নবীন প্রার্থী ছিলেন এবং উনি ওনার নিজের প্রচারণা নিজে করতেন এবং নিজে বক্তৃতাতে নিজেই মাইকিং করতেন, মমতা ব্যানার্জিকে ভোট দেন। এখন সেই মমতা ব্যানার্জি কিন্তু সুমনাথকে পরাজিত করতে পেরেছিলেন, কারণ সেখানে গণতন্ত্র ছিল। উনি লোকদের ঘরে ঘরে গেছেন, মানুষ তখন চিন্তা করছে এটা মমতা একটা মেয়ে এবং সে এইভাবে কাজ করতে চাইছে, তাকে আমরা একটা ভোট দিই, এবং এটা মমতা কিন্তু তৈরি হয়ে আজকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে। শুধু তা না, মানে ওনার পুরো ভারতেই ওনার একটা প্রভাব। আমাদের এখানে যদি আমি মনে করি যে আমি ডেডিকেটেডলি পলিটিক্স করবো, যেমন আমি আমার কথা বলতে পারি, আমি কিন্তু রাজনীতিতে আমার দলের মধ্যে কোনো অবস্থান নিতে পারিনি, কারণ আমার সাথে সবসময় আমার নেতাদের সাথে দ্বন্দ্ব হয়েছে এই সমস্ত কারণে, এবং তারা আমার নাম ফেলে দিচ্ছে। আচ্ছা, এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এটাই আমাদের সংস্কৃতি। মানে লাইনে থাকো, লবিতে থাকো, নাইলে ভালো, আপনাকে রেসপন্সার হইতে হবে। তো একটা লোক যদি রেসপন্সার হয়, আওয়ামী লীগ বিএনপিতে যাদেরকে আপনি রাজনৈতিক নেতা কর্মী হিসেবে দেখেন, আমি বলবো একেবারে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো 90% রেসপন্সার। এরা রাজনৈতিক নেতা কর্মীর কোনো পর্যায়ে পড়ে না, রেসপন্সারগিরি করাটাই তাদের যোগ্য। এটা এই জন্য তো আজকে এই দশা হয়েছে আমাদের। রেসপন্সারগিরি করার এখানে কোনো রাজনীতি নাই, এখানে কোনো সত্যিকার অর্থে আপনি ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, এখন এটা তো আমাদের প্রধান দল। আপনি আওয়ামী লীগের একজন নেতাকে জিজ্ঞেস করেন যে আমি কেন বিএনপি করবো না, কেন জামাত করবো না, কেন আওয়ামী লীগ করবো, আপনাকে বুঝাইতে পারবেন। যেমন বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদ, এটাই আওয়ামী লীগ ক্লিয়ার করতে পারে না। আওয়ামী লীগের কোনো নেতা পরিষ্কার বলে না যে যেই অর্থে একজন ইংরেজ বাঙালি হইতে পারবে না, একজন বাঙালি ইংরেজ হইতে পারবে না। একজন ইংরেজ বাংলাদেশের পাসপোর্ট পাইলে বাংলাদেশি হতে পারবে, একজন বাঙালি ইংল্যান্ডে গিয়ে ব্রিটেনের পাসপোর্ট পাইলে ব্রিটিশ হতে পারবে। এটার নাম জাতীয়তাবাদ, পরিষ্কার কথা। এটা আমার নৃতাত্ত্বিক পরিচয়, এটা আমার আইডেন্টিটি। এই কথাটা কোনো আওয়ামী লীগের নেতা বক্তৃতা দিয়ে বলে নাই, কোনো বিএনপি নেতা বক্তৃতা দিয়ে বলে নাই। খালি কইছে যে একটা বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা বাঙালি জাতীয়তাবাদ, ওটা বাঙালি জাতীয়বাদ, এটা আমার ভোট দাও। এই হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি। এবং আপনি আমরা আলোচনাটা এক জায়গায় শেষ করি, সেটা এইটা তো আসলে দীর্ঘ আলোচনা, আমরা অনেকবার কথা বলতে পারবো। আপনি কি মনে করছেন, আমি এই যে নতুন সরকার আসলো, অন্তর্বর্তী সরকার আসলো, গণতন্ত্র, ভোট ফিরে আনবে, উৎসব মুখর,
কিন্তু রাজনৈতিক সংস্কৃতি বদলের ব্যাপারে তো কোনো কথা হচ্ছে না, এটা কেন হচ্ছে? তাদের তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, তারা তো এটা বলতে পারে। আমরা যাকে রাজনৈতিক উদ্দেশ্য নাই, কিন্তু ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয় আছে না স্যার। অন্তর্বর্তী সরকারের যে যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা সবাই আশাবাদী হয়েছিলাম যে উনি নোবেল লরিয়েট এবং উনি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, এবং উনি যদি অন্তর্বর্তী সরকারের প্রধান হন তাহলে আওয়ামী লীগ বিএনপি যে দোষগুলি ছিল সেই দোষগুলির থেকে মুক্ত হয়ে তিনি জাতিকে একত্রিত করতে পারবেন, জাতিকে এখন একত্রিত করা দরকার। কিন্তু সেটা না করে উনি মনোযোগ দিলেন ওনার নিজের উপরে। উনি ওনার 664 কোটি টাকার কর উনি মওকুফ করলেন, উনি গ্রামীণ ব্যাংকে 29 সাল পর্যন্ত করের আওতার বাইরে রাখলেন এবং এই সমস্ত স্বার্থ বুদ্ধির মধ্যে চলে গেলেন। তো যখনই আপনি স্বার্থের মধ্যে যাবেন তখন তো আর ন্যাশনাল ইন্টারেস্ট আপনার মধ্যে থাকবে না। উনি তো জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেছেন। উনি এটা একটা র্যাঙ্ক এন্ড ফাইল, উনি এই ছিলেন, এখন উনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েছে, এটা ওনার একটা মুকুট উনি পড়লেন। আপনাকে এখানে আন্তরিকতার দরকার, নিষ্ঠার দরকার, ব্যবসায়ী দরকার, এবং আপনার তাড়না থাকতে হবে, যেই তাড়না আপনাকে সত্য প্রতিষ্ঠা করার জন্য আপনাকে নির্ভুম রাখবে। তো ধন্যবাদ শরীফ ভাই আপনাকে, আপনার আলোচনা খুব বেশি একুরেট এবং ক্লিয়ার। দর্শক একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে কি, আমরা রাজনৈতিকে মানে গণতন্ত্র চাই, ভোটাধিকার চাই, কিন্তু আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যে গাফিলতিগুলি আছে সেটা শরীফ ভাই খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এবং সবচাইতে দুঃখজনক বিষয়টা উনি শেষে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, তারা বিভিন্ন রকমের সংস্কার করতে চাচ্ছেন, কিন্তু আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কারের মধ্যে যে লোভ, নিজস্ব প্রাপ্তিটা বড় হয়ে দেখা দেয়, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারও সেটার প্রমাণ দিয়েছেন। শরীফ ভাই এটাই বললেন। আজকের মতো ধন্যবাদ আপনাদেরকে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন। শরীফ ভাই আপনার সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।